এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে যখন বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা দিন আরজি কর থেকে আরম্ভ করে এখন তো আরজি কর একদম মানে যেভাবে আরজি কর নিয়ে আলোচনা হচ্ছে আর কি, প্রত্যেকটা মুহূর্ত শুধু আমরা নয়, গোটা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আরজি কর এখন শিরোনামে, এবং প্রত্যেকটা দিন যেভাবে তার একটার পর একটা করে পাতা খোলা হচ্ছে, তাতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এবং আমরা দেখলাম যে গতকাল বিধানসভায় একটি নতুন করে আইন যেটা প্রণয়নের জন্য আনা হলো, অপরাজিতা। এইরকম মানে এই অপরাজিতা যদি লাগু করা যায়, অপরাজিতা যদি আসে, তাহলে কি হতে পারে। এবং শুধু অপরাজিতা নয়, আমরা আইন, আদালত, এই দুটো ভারতবর্ষে আছে। আইনও আছে, আইনের পরে আদালতও আছে। আর এই আইন আর আদালতের পরে যেটা আছে, যে দুটোর জন্য সমস্ত কিছু হয়, সেটা হচ্ছে প্রয়োগ এবং প্রণয়ন। এই প্রণয়ন এবং প্রয়োগের জায়গায় আমরা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু খুব একটা বড় জায়গা তৈরি করছে, বড় প্রশ্ন তৈরি করছে। ভারতের আইনের কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের আইন? আজকে যে আমার অনুষ্ঠান, আইন কোন পথে, এইরকম বিভিন্ন আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন আইনজীবী প্রণয় ঘোষ। প্রণয়, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার প্রণয়, আমি একদম মানে আলোচনার মধ্যে দিয়ে যাব, তুমিও জানো, এবং যারা আইনজীবীরা যারা আছেন তারা তাদের কাছে সবার কাছে, এবং আইনজীবীরা শুধু বললে ভুল হবে, সমগ্র পশ্চিমবঙ্গ মানুষের সঙ্গে সঙ্গে গোটা দেশের মানুষ জানে যে একটা নতুন বিল কাল পাশ হয়েছে বিধানসভায়। একদম। সেই বিলে কি আছে, এবং আমরা এটাও জানি যে 1 জুলাই 2024 সালের 1 জুলাই ভারতে বলবৎ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সহ 3টি নতুন অপরাধমূলক আইন। তার মধ্যে 1 নম্বর আছে ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা আছে। ক্রিমিনাল প্রোটেক্টেড ফৌজদারি বিধির পরিবর্তে ভারতীয় নাগরিক সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইনের পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই যে 3টে নতুন করে আইন আনা হয়েছিল, এবং তাতে কতটা লাভজনক হয়েছে, কতটা মানুষ এখান থেকে পাচ্ছে, সুবিধা পাচ্ছে, সুযোগ পাচ্ছে, এই আইনগুলো যদি পরিবর্তন হয় তাতে কোন জায়গায় দাঁড়িয়েছে, এই নিয়ে আমাদের আলোচনা থাকবে। তার সঙ্গে তো ছোট ছোট বিষয় থাকবে। আমি তোমার কাছে একদম প্রণয় প্রথমেই জানতে চাইবো যে এই যে ধরো 3টে নতুন করে আইন আনা হয়েছিল, তার মধ্যে সব থেকে বড় জায়গায় যেটা আমি ভারতীয় যে ন্যায় সংহিতা আছে সেখান থেকে সরে এলাম, আমি ফৌজদারি বিধির থেকে সংহিতা, ভারতীয় নাগরিক সংহিতা থেকে ফিরে এলাম। আমি প্রথমে এই যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা ছিল, সেটা এখন পরিবর্তন করে তার নাম হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনায়ক। একদম, সাক্ষ্য অধিনায়ক। তো সাক্ষ্য অধিনায়কের যে জায়গাটা, সেটা কি সত্যি করেই বলবৎ হয়েছে? দেখুন, যদি আমরা প্রথমত ধরি যে 3টে যে আইনকে বর্তমানে পরিবর্তন করে নতুন 3টি আইনের যে বলবৎ করা হলো ভারতবর্ষ মধ্যে ভারত সরকারের দ্বারা, তাতে বিশেষ যদি পরিবর্তন বলেন তা ভীষণভাবেই দেখা যাবে না। এবং বর্তমান সময়ে আপনি যদি দেখেন ভারতীয়
সুরক্ষা নাগরিক অধিনিয়ম আছে, ভারতীয় আমাদের সাক্ষ্য অধিনিয়ম আছে, এই যে প্রত্যেকটি অ্যাক্ট আমরা দেখছি, এই প্রত্যেকটি অ্যাক্টের মধ্যে যেটা বিএনএস, বিএনএসএস এবং বিএসএ, তার মধ্যে মেজর চেঞ্জেস যদি দেখা যায় তা আমরা দেখতে পাবো শুধুমাত্র ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে। ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের মধ্যে যেটা প্রথম বক্তব্য, যে এভিডেন্সে আমাদের নতুন নিয়মকে আমরা দেখতে পাবো ভারতবর্ষ এই সরকারের এই আইনের মাধ্যমে প্রণয়ন করেছেন। এই যে প্রণয়নটি করছেন তা হয়তো পরবর্তী সময় আমাদের ডিজিটাল এজ বা এই যে এআই এর মাধ্যমে যে আমাদের আইনের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসছে। আজকে আমরা জানি যে ক্রাইম কিন্তু সাইবার ক্রাইম, এবং ক্রাইম কিন্তু শুধু সীমাবদ্ধ নেই মানুষের সামাজিক জীবনের মধ্যে, তা ছড়িয়ে গেছে আমাদের দৈনন্দিন যে কোনো সমাজের মধ্যে। এবং এই যে ছড়িয়ে যাওয়া এবং তাকে প্রণয়ন করা আমাদের যে কোনো এভিডেন্সের মাধ্যমে, তা কিন্তু ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ভীষণভাবেই প্রয়োগ করার প্রচেষ্টা করছে এই নতুন আইনের মাধ্যমে। দ্বিতীয়ত যদি আমরা বলি যে বিএনএসএস, যেটা আগে সিআরপিসি নাম ছিল, ক্রিমিনাল প্রসিডিওর কোড, যা সম্পূর্ণ এফআইআর করা থেকে শুরু করে কারোর একদম ফাইনাল কনভিকশন পর্যন্ত ডিসিশন নেয়, তাতেও কিন্তু আমরা বিএনএসএস এ দেখতে পাবো কিছু মেজর চেঞ্জেস নেই, কিন্তু কিছু প্রসিডিওরাল নতুন চেঞ্জেস আনা হয়েছে। এই যে প্রসিডিওরাল চেঞ্জেসগুলো আনা হয়েছে তা কিন্তু ভীষণভাবেই আমরা দেখতে পাবো অ্যাকিউজড সেন্ট্রিক, মানে যাতে তাকে সহজে সাজা দেওয়া যেতে পারে। আমাদের আইন ব্যবস্থার মেন প্রবলেমটা হচ্ছে যে আজকে এক ব্যক্তি যদি অ্যারেস্ট হয়ে আসে, তা কিন্তু সহজে তিনি কিন্তু অ্যাকচুয়ালি আইনের যে চাবিকাঠি বা আইনের যে পরিকাঠামো, তাকে কিন্তু সেখানে ধরে রাখা যাচ্ছে না। একদম। একটা ভদ্রলোক আজকে কোনো অফেন্স করলেন, এবং সেই অফেন্স করার পর যদি আমি দেখি সে অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে তার সাজা পাওয়া পর্যন্ত হয়তো এক যুগ কেটে যাচ্ছে। এই যে এক যুগ কেটে যাচ্ছে, এই এক যুগকে যাতে কম সময়ের মধ্যে কম প্রক্রিয়ার মাধ্যমে আমরা আবদ্ধ করতে পারি, তাই কিন্তু এই বিএনএসএস এর নতুন সংস্করণকে ভারতীয় আইনের মাধ্যমে সংযোজন করা হয়েছে। তো আমরা যদি বিএনএসএস এর কথায় আসি, কিছু সামান্য কিছু চেঞ্জেস আমি এখানে বলবো। সেরকম হচ্ছে আমাদের ফরেন্সিক টিম, বা আমাদের কোনো ক্রাইম হওয়ার পর, আগেও নিয়ম ছিল, এরকম না যে নিয়ম ছিল না, কিন্তু এটা কিন্তু দৃষ্টিগত দেখতে গেলে সেটা একদমভাবে স্পষ্ট ছিল না, যেটা কিন্তু বিএনএসএস অ্যাক্টে একদমভাবে আবশ্যিক করে দেওয়া হয়েছে যে যখন কোনো ক্রাইম ঘটছে সেই ক্রাইম সিনে ফরেন্সিক দলকে এনে এবং আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ থাকবে তাকে এনে সেখানে বিশেষভাবে পর্যালোচনা করা, সেই জায়গাটিকে সিকিওর করা এবং সেখান থেকে তথ্য প্রমাণকে কিন্তু অন্য জায়গায় সিকিওর করে নিয়ে যাওয়া, যা কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, যার জন্য আজকে এত ঘটনা বা আজকের এই টক শো, সেটা কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনার একটা কিন্তু প্রতিফলন ঘটেছে, বা একটা কোনো কারণে সেখানে কিন্তু কোনো ল্যাগস দেখা যাচ্ছে। ফরেনসিকের যদি যে বিষয়টা থেকে যাচ্ছে, হ্যাঁ, সেই ফরেনসিকের জায়গা থেকে যদি আমরা আরজি করের দিকে তাকাই, আরজি করে, তাহলে ফরেনসিকের যেটা প্রয়োজন আছে, যে আইনে যেখানে যা ক্রাইম সিনটাকে যেখানে প্রোটেক্ট করার জায়গা আছে, সেই প্রোটেকশনের জায়গাটা তো আগেই নষ্ট হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে যে মানে যদি আমরা সঠিকভাবে যে তথ্য আমাদের কাছে উঠে আসছে, বা আমরা যে তথ্য সাধারণ মানুষ সবাই দেখছে যে ক্রাইম সিনটাকে ডিস্টার্ব করা হয়েছে, এটা 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 আইপিসিতেই তুমি যদি যাও বা বিএমএসেই তুমি যদি যাও, এটা তো একদম সব থেকে বড়, যদি আমি বলি যে তাহলে তো আইনকে আগে আইনের রক্ষকরাই ভেঙে দিচ্ছে। দেখুন, এই বিষয়ে যদি বলেন, প্রথমত হচ্ছে যে আমাদের এই যে বিএনএস বা বিএনএসএস কে আনা হলো, তাতে কি আদেও আমাদের সাধারণ নাগরিক বা আইনের যারা রক্ষক পুলিশ অফিসার্স, তাদের কি সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এই বিষয়টি কিন্তু ভীষণভাবেই জানার দরকার সাধারণ মানুষের, যে আজকে বর্তমান সময়ে যে পুলিশ অফিসার যাদের উপর আমরা আঙুল তুলছি, বা অন্যান্য যেসব সংগঠনগুলো রয়েছে, যে আমরা সিবিআই বলি বা সিআইডি বলছি, এদেরকে কি নতুন বিএনএসএ করা সংযোজনের মধ্যে দিয়ে আনা পরিবর্তনের আহ্বান কি তাদের দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি? এটি হচ্ছে প্রথম বক্তব্য। তাতে যদি দেখা যায়, আপনি যদি একটি সমীক্ষা চালান, এই সমীক্ষায় দেখা যাবে খুবই কম সংখ্যক পুলিশ অফিসার রয়েছে যারা এই বিএনএসএস যা সিআরপিসি থেকে চেঞ্জেস হয়ে নতুন এলো তার মধ্যে থাকা পরিবর্তনের সম্বন্ধে অবগত। একদম আমি তোমার জায়গা থেকে একমত। তারা কেউ কিছুই জানে না এখনো পর্যন্ত। তাদের 95% অফিসার্স যারা আছে তাদের কাছে এখনো পর্যন্ত এটা তথ্য পরিষ্কার নয়।
কিন্তু সিআরপিসির যে তথ্যটা আছে সেখানেও তো ক্রাইম সিনটাকে তো মানে ওখানটা অ্যাবনর্মাল করার কোনো প্রসেস নেই একদম। তাহলে এটা তারা নতুন নিয়মটা তারা জানে না, কিন্তু আইপিসির পুরনো নিয়মটা তো তারা জানে। সিআরপিসির যে অ্যাক্ট আছে, তো সিআরপিসির অ্যাক্টে যদি আমি কথা বলি তাহলে তারাও তো সেই একই জায়গায় তারা আইনটাকে ভাঙছে। তারা পুরনো অ্যাক্টের যা নিয়ম আছে, কখনো কোনো ক্রাইম সিনকে ডিস্টার্ব করা যাবে না, কিন্তু সেখানে তো ক্রাইম সিন ডিস্টার্ব হচ্ছে। দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, সাধারণভাবে ভারতবর্ষে আমরা দেখি যখনই কোথাও ক্রাইম হচ্ছে সেখানে ক্রাইম এবং হওয়া এবং এই পুলিশ অফিসারদের সেখানে পৌঁছানো, এর মধ্যে একটি হিউজ কিন্তু আমরা সময়ের একটা ব্যবধান একটা দেখতে পাই, অনেক বড় একটা ব্যবধান দেখতে পাচ্ছি। এই ব্যবধানের মধ্যে হওয়া অধিকাংশ কেসেই মেন যে তথ্য প্রমাণ তা কিন্তু সেখান থেকে মুছে যায়। এর জন্যই কিন্তু বিএনএস এর ইন্ট্রোডাকশন করা হয়েছে, যাতে তা মুছে যেতে না পারে, আগে এসে সেই জায়গাকে কিন্তু আমাকে সিকিউর করতে হচ্ছে। তাহলে এই যে জায়গা আমরা সিকিউর করছি, সেই জায়গা সিকিউরের জায়গা থেকে আমাকে দেখতে হবে যে আদেও কি এই জায়গাটা সিকিউর করার মতন পরিকাঠামো বর্তমান ভারতবর্ষে রয়েছে কিনা। একদম একদম। আমরা এই বিষয়ে আরো অনেকগুলো বিষয়ে আসবো, মানে এই যে চেঞ্জেসের পরে এই যে তিনটে ধরো তোমার আরো তিনটে যে নতুন করে অপরাধমূলক যে ঘটনাকে আটকানোর জন্য যে তিনটে বিল আনা, যে মানে আইন আনা হয়েছিল, সেই বিষয়ে আরো আলোচনায় যাবো। কিন্তু আমি আরেকটা জায়গা তোমার কাছে জানবো, তুমি সারাদিন মানে তোমাদের যে সময়টা আর কি, সেই সময়টাও আদালতে কাটাচ্ছ। একটা বিষয় আমার জানার, সেটা হচ্ছে যে এটা শুধু আমার জানা নয়, অনেক মানুষই এটা জানতে চাইছিল, এবং আমি যখন এটা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছিলাম তখন আমার কাছে অনেকের এটা প্রশ্ন ছিল। প্রথমে 498, তারপর তার সঙ্গে অ্যাড হলো 498A। এটাকে এর যেমন মানে নারী সুরক্ষার জন্য এইটিকে যেমন আনা হয়েছিল, এটির অপব্যবহার যতটা সুরক্ষার জন্য হয়েছে, অপব্যবহার তার থেকে বেশি হচ্ছে। এবং এই বিষয়টাতে এই অপব্যবহারটাকে আটকানোর জন্য, কারণ 498A যখনই হয়ে যাচ্ছে বা 498 যখন তার ধারা তার মধ্যে লাগানো হচ্ছে, তখন কিন্তু আইন আর অন্যের কোনো কথা শুনছে না, একজনের কথার উপর বেশ করে কিন্তু কেসটা ওখানে রুজু হয়ে যাচ্ছে। এরপর তাকে প্রমাণ করতে হচ্ছে যে সে এটার সঙ্গে জড়িত নয় বা সে এই ধরনের ক্রিয়েশন কিছু করেনি, কিন্তু তার এই প্রমাণ করার সময়তে একটা নির্দোষ লোকও কিন্তু অনেকটা সময় সে সাজার জায়গায় থেকে যাচ্ছে। তো এটার এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো কোনো রাস্তা নেই। দেখুন, যদি আমরা 498 এর কথা বলি, যে ভারতবর্ষে 498 আলাদাভাবে কিন্তু সংশোধনীর মাধ্যমে কি অ্যাড করা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোড, এবং বর্তমান সময় এটি সেপারেট ভাবে রয়েছে বিএনএসেও। একদম। তো যদি আমরা 2013 সালে ঘটা অর্নেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার এই কেসে যাই, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমবার বিহারে ঘটা এমন একটি দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছিল, যেখানে এক ভদ্রমহিলা তার পরিবারের সবাইকে মিথ্যে কেসে জেলে বন্দি করে রেখেছিল কয়েক মাসের জন্য, কয়েক দিনের জন্য। এই যে মিথ্যে কেসে তাকে আটকে রাখা, এর জন্য সুপ্রিম কোর্ট 2013 সালেই কিন্তু প্রথমবারের জন্য অর্নেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহারে একটি স্পেশাল গাইডলাইন্স দিয়েছিল, যে স্পেশাল গাইডলাইন্সে বলছে যে 498-এ রুজু হওয়া মামলায় কোনো হাজবেন্ড বা তার শাশুড়ি, শ্বশুর বা যে কোনো ইনলস যে মেম্বার্স থাকবে, তাদেরকে পুলিশ অফিসাররা সরাসরি অ্যারেস্ট করতে পারবেন না, এবং তার জন্য তাদেরকে প্রথমে থানাতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আদেও তাতে তারা যুক্ত কি যুক্ত নয়। এরপর 2014 সালে যদি আমরা দেখি, তারপর বা তার ঠিক আগে আগে সময় 14 সালের ঘটনা আমাদের হচ্ছে এই সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট, এবং 2013 সালে এই সিআরপিসিতেই আমরা 41A একটি আলাদা সেকশনকে অ্যাড করা হয়েছে, যেখানে বলা হয়েছে 7 বছর পর্যন্ত যে কোনো অফেন্সের ক্ষেত্রে যেখানে সাজা হচ্ছে 7 বছর, সেখানে পুলিশকে যথাযথ উপায় চেষ্টা করতে হবে নোটিশ দিয়ে তাদেরকে থানায় ডাকা, অ্যারেস্ট না করে। যদি তাহলে এই 498 আমরা কেসে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে কিন্তু এর প্রভাব অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু তাদেরকে থানায় ডাকছে, ডাকার পর তাদের জিজ্ঞাসাবাদ করছে যে আদৌ আপনার প্রতি হওয়া এই যে অ্যালিগেশনস, এই যে অভিযোগ, তা কি সত্যি না মিথ্যে। তারপরেই কিন্তু তারা কোর্ট থেকে বেল নিচ্ছেন, এবং এখনকার সময় এই বেল নেওয়া কোর্ট বুঝে গেছেন যে এই অধিকাংশ কেসেই এই অভিযোগ কিন্তু মিথ্যে প্রমাণিত হতে চলেছে। তাই কারাগারে থাকা বা না থাকা এই 498 কেসে এখন আর
সেই মানে প্রশ্নই এই যে উঠছে না। একটা জায়গা মানুষের মনের মধ্যে, মানে একদম তুমি একদম সমস্ত স্তরের মানুষের মনের মধ্যে একটা জায়গা থেকেই যাচ্ছে যে সামান্য সামান্য জিনিস থেকে একটা বড় আকার ধারণ করছে, এবং এটার ফল অনেক বড় ক্ষতিকারক জায়গা। কারণ সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে যে সামাজিক মান সম্মানের জায়গাটা কিন্তু সব থেকে বড় ক্ষুণ্ণ হচ্ছে, এবং সে জায়গায় কিন্তু কোনো প্রতিরোধের জায়গা তৈরি হচ্ছে না। এটা একটা বড় সমস্যার জায়গা তৈরি হয়ে আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আমাদের ভারতবর্ষের আইন একটি এমনভাবে প্রতিষ্ঠিত যেখানে বলছে আপনার প্রতি ওঠা একটিও অভিযোগ যদি থানাতে বা কোনো পুলিশ অফিসার গ্রহণ করছে, প্রথমেই আপনি প্রিভেন্টিভ ডিটেনশন করা হবে। যেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, আমরা দেখবেন আমাদের একটা কেস হলেই আমরা বলি কি প্রমাণ আছে তোমার কাছে, এই প্রমাণটা আছে কিনা, তুমি আমাকে কেন পুলিশের কাছে, পুলিশকে আমরা বলি আপনার কাছে কি প্রমাণ আছে, আমাকে অ্যারেস্ট করবেন আপনি। কিন্তু অ্যাকচুয়ালি তা ঘটনা নয়। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আপনি একটি অভিযোগ করলেন, পুলিশের প্রথম হবে যেন এই অভিযোগ থেকে যেন আর দ্বিতীয় কোনো অভিযোগ না আসে। তাই প্রাইমা ফেসিলি তাকে প্রিভেন্টিভভাবে ডিটেনশন করে নেওয়া হচ্ছে, মানে আগেই তাকে ডিটেন করে নাও, আগেই তাকে আটকে রাখো। এর থেকে বাঁচার জন্য কিন্তু বর্তমান সময় 498 এই সেফগার্ডস বর্তমানে সুপ্রিম কোর্ট আমাদের প্রদান করেছেন। এই যে সুপ্রিম কোর্ট প্রদান করছে, আজকে যদি আমরা মানসিক মান সম্মানের কাছে যাই, অধিকাংশ কেসেই আমরা পাড়াতে বলুন বা আমাদের সমাজে বলুন 100%-এর মধ্যে প্রায় 80% ঘরে আমরা এই ঘটনা দেখতে পাবো। একদম, যে কোনো মহিলা তার এগেনস্টে মিথ্যে মামলা করছেন, যদিও সত্যি ঘটনাও রয়েছে, সত্যিও ঘটনা রয়েছে এবং তা ভীষণভাবেই এখন পর্যন্ত আমরা দেখতে পাই সমাজে। কিন্তু সাময়িকভাবে আমরা দেখতে পাচ্ছি মিথ্যে ঘটনা কিন্তু কেসেসগুলো বেড়ে গেছে, এবং যাতে কিন্তু দেখতে পাই যে ছেলেদের, মানে বিশেষ করে হাজবেন্ডদের ঘরের লোকজনদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট ভোগ করতে হচ্ছে, এবং এতে কিন্তু বিএনএসএসও কিন্তু বিশেষ প্রভাব দিতে পারেনি। একদম, বিএনএসএসও কিন্তু বিশেষ প্রভাব দিতে পারেনি, কিন্তু একই জিনিস যা আমাদের সিআরপিসিতে ছিল তা কিন্তু সেম টু সেম আমাদের দেখতে পাচ্ছি বিএনএসএসও কিন্তু তা সংযোজন না করেই নিয়ে আসা। তাহলে আমাকে বলো, এই যে 3টে নতুন করে আইন আনা হলো, তাতে লাভটা কতটা হলো? দেখুন, যদি লাভের কথায় আসি তাহলে বলবো শুধু নাম হিন্দিতে নাম হয়েছে, যা ছিল আমাদের ইংরেজিতে নাম সেই নামকে পরিবর্তন করে আনা হয়েছে হিন্দিতে, এবং সামান্য কিছু জায়গায় চেঞ্জেস তা কিন্তু সংশোধনী আইনের মাধ্যমেও আমরা তাতে সংযোজন করতে পারতাম, কিন্তু সেটা আজ করা হয়নি। করা যা হলো, ভারতবর্ষের মধ্যে একটি নতুনভাবে আইনের প্রয়োগ করে ইতিহাস তৈরির কথা বা ইতিহাস তৈরির প্রচেষ্টা করা হয়েছে। শুধুমাত্র ইতিহাস তৈরির প্রচেষ্টা হয়েছে, ইতিহাস বলা হচ্ছে যে এটা করা হয়েছে, কিন্তু আদতে মানে সেই তোমার যা ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, খালি বোতলের জায়গাটা চেঞ্জ হয়েছে, ভেতরে যে যা ছিল সেটা সেই জায়গাতেই রয়ে গেছে, এবং তাতে সাধারণ মানুষ বা যারা এই আইনের মাধ্যম থেকে কিছু পাওয়ার জায়গা থাকে, মানে যে তারা সুবিচারের পাওয়ার জায়গা থাকে, যে নতুন কিছু হলো তাহলে নিশ্চয়ই সেখান থেকে অন্যরকম আমরা সুবিধা পাবো যেটা আগে পাচ্ছিলাম না, সেটা কিন্তু তাহলে কোনো খুব একটা পরিষ্কার নেই। একদম ভাবেই তাই, আপনার সাথে আমি সহমত পোষণ করবো এই বিষয়তে, যে বর্তমান যে নতুন 3টে আইন এসেছে তাতে কিন্তু বিশেষ সুবিধা সাধারণ নাগরিকরা পায়নি। শুধু যা আমরা দেখছি যে এই আইনটিকে যা ব্রিটিশ আমলের সময় ছিল বা তাদের কাছ থেকে নেওয়া ছিল সেই সময়কার, তাকে পরিবর্তন করে ভারতীয় নতুন করে নতুন ভাবে বলতে পারি আমাদের সামনে রাখা হয়েছে, যে ব্রিটিশ আমলের নয়, এই ভারতীয় আমল। আচ্ছা, আমি অন্য বিষয়ে যাব, টাস্ক ফোর্সের ব্যাপারেও জানতে চাই, কিন্তু তার আগে আমি আজকের এই বিষয় নিয়ে, এবং এই যে গতকাল যে বিধানসভায় যে বিল পাস হয়েছে অপরাজিতার, এটা নিয়ে আমরা বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, মানে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। তারা তাদের মতামত, তাদের কথা কি বলছেন একটু শুনে নি। আমি পিসিআর কে বলবো প্রথমে এই আসানসোল থেকে অমিতাভ মুখার্জি, বিশিষ্ট আইনজীবী, তিনি কি বলছেন শুনে নি। এবং হচ্ছে যে কয়েকটা জায়গাতে যে নতুন যেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, তার থেকে যে খুব বেশি কিছু একটা আলাদা কিছু হয়েছে এরকম আমার মনে হয়নি। একই জিনিস, মানে পুরনো মদকে নতুন বোতলে ঢেলে মানে লোকের সহানুভূতি পুরোবার জন্য এটি করা হয়েছে। তো মেয়েদের রাত্রেবেলায় যেখানে যেখানে মেয়েরা কাজকর্ম করছে না, এই বিলটাতে বলা হয়েছে যে তাদের যারা এমপ্লয়ার তাদেরকে প্রোটেকশন দিতে হবে। এটা যদি হয় তাহলে যারা প্রাইভেট এমপ্লয়ার আছে
এবং সরকারি স্তরেও তারা কিন্তু আগামী দিনে মেয়েদের রাত্রেবেলা কাজ করাতে ভয় পাবেন এবং এর ফলে কিন্তু মেয়েদের যে কর্মসংস্থান সেটা সংকুচিত হবে। আমরা চাইছি যে মেয়েরা বেশি বেশি করে চাকরিতে আসুক, প্রফেশনে আসুক, ব্যবসায় আসুক, পুরুষের সাথে সমান তালে তারা এই কাজগুলো করুক, যেন কখনো ভিন্নতা না থাকে। কিন্তু এটা তো অন্তত প্রাইভেট প্লেয়ার যারা আছেন, বড় বড় প্রাইভেট প্লেয়ার, তারা তো আর মেয়েদের চাকরি দেবে না। এই দায়িত্ব নেওয়ার ভয়ে তারা চাকরি দেবে না, তাহলে মেয়েরা চাকরি পাবে না। এই বিলটা কার ভালোর জন্য করা হচ্ছে যে ওই মুখ্যমন্ত্রী জানেন, আর আইন মন্ত্রক জানেন পশ্চিমবঙ্গে যে এটা কার ভালোর জন্য করা হয়েছে। আর ওই ডেথ পেনাল্টি দিলে কিন্তু যে বন্ধ হয়ে যাবে, রেপ বন্ধ হয়ে যাবে এমনটা নয়। রেপের আপনারা যদি দেখেন যে বিগত 30 বছরের 40 বছরের মধ্যে ইন্ডিয়ান পিনাল কোড বহুবার কিন্তু সংশোধিত হয়েছে রেপ নিয়ে, বারবার রেপ হয়েছে, সেটা নিয়ে আন্দোলন হয়েছে। আজকের মতো এই অবস্থার আন্দোলন হয়নি, অবশ্যই কোথাও হয়নি, নির্ভয়া কাণ্ডতেও কিন্তু হয়নি দিল্লি, এটা যে ব্যাপক আকার নিয়েছে আর কি। কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু তাদেরকে রেপ বন্ধ হয়েছে। প্রশ্নটা তা নয়, আমরা জানি যে রেপ বন্ধ করা যাবে না। এই যে সমাজ, এই দূষিত সমাজে দু একটা এরকম ঘটনা ঘটবে, প্রশ্নটা সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে যদি এরকম একটা জঘন্য অপরাধ সংঘটিত হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কি ওই যে প্রমাণপত্রগুলো রয়েছে দোষীকে শাস্তি দেওয়ার জন্য সেগুলোকে নষ্ট করে দেওয়া সঙ্গে সঙ্গে, না সেগুলোকে সংরক্ষণ করে ঠিকমতো ইনভেস্টিগেশন করে সঠিক লোককে গ্রেপ্তার করে তাকে বিচারের জন্য পাঠানো? এখানে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে আরজি করে, তাতে সমস্ত ব্যাপারটাকে তড়িঘড়ি করা হয়েছে এই জন্যে যাতে এভিডেন্স গুলোকে নষ্ট করে দেওয়া যায়, যাতে এটার বিচার ঠিক মতো না হয়, ঠিক দোষীকে যাতে ঠিক মতো না ধরা যায়। কারণ অনেক বড় মাথা এর মধ্যে জড়িত আছে, আস্তে আস্তে আনফোল্ডেড হচ্ছে, মানুষ দেখছে না। তো এইটা একটা চমক যে আমি করে দেখিয়ে দিলাম। আমরা শুনলাম তার বক্তব্য, এবং তার কাছেও কিন্তু একটা, তুমি যেটা বলছিলে এবং খুব পরিষ্কার জায়গা, সেটা হচ্ছে যে নতুন কিছু কিন্তু নেই। যেমন 377 বাদ, 377 বাদ আছে, যেটা আছে কিন্তু বিএনএস এ। দেখুন, যদি আমরা ধরি আইপিসির সব থেকে বড় হওয়া এমন এক ল্যাকুনা যা আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্ট 2018 সালে বিশিষ্ট কতগুলো কেসের মাধ্যমে বলে দিলেন যে 377-এ বিশেষ কিছুটা অংশ পর্যন্ত আইন সিদ্ধ এবং বাকিটা কিন্তু বেআইনি। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনএস যখন নতুনভাবে এলো সেই সেকশনটিকেই রাখতে ভুলে গেলেন, সেই সেকশনটিকে রাখলেনই না। এবং বেস্টালিটি, সোডোমি, এই যে বিশেষ বিশেষ হওয়া যে ঘটনাগুলো, অপরাধগুলো যা সমাজে আমরা দেখতে পাই, নিকৃষ্টতম একদম ক্রাইম, সেগুলো কিন্তু বিএনএস থেকে বাদ চলে গেছে। তাহলে সেই জায়গায় দেখতে গেলে আইপিসি থেকে বিএনএসে যে কনভার্সন হলো বা নতুন যে আইন আমরা দেখতে পাচ্ছি, তা কিছুই নয়, শুধুমাত্র এক মোড়ক, শুধুমাত্র এক রঙিন মোড়ক দিয়ে তাকে নিয়ে এসে আমাদের সামনে রাখা হয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাবো যে এই আইন নতুনভাবে আমরা পড়ছি বা নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এখন বর্তমানে সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বলুন, বিভিন্ন জায়গায় এই কেস চলছে যে কেন 377 বা বেস্টালিটি, সোডোমি এর মতো হওয়ার নিকৃষ্টতম অপরাধকে এর মধ্যে আনা হলো না। আমি একদম এই আলোচনায় যাব, কিন্তু আমি আরেকবার, তুমি যখন সুপ্রিম কোর্টের কথা বললে এবং আমি আরো যারা যেসব আইনজীবীরা আছেন তাদের কথা শুনবো, কিন্তু আমি সুপ্রিম কোর্টের যিনি লয়ার চন্দ্রশেখর ঝা, তিনি কি বলছেন তারটা একবার শুনে নি, কারণ আমার মনে হয় আরো আমাদের আলোচনা করতে সুবিধা হবে। পশ্চিমবঙ্গে একটা বিল পাস হলো, সেটা হচ্ছে অপরাজিতা বিল। তাতে বিএনএস কে অ্যামেন্ড করা হলো। বিএনএস অ্যামেন্ড করে ওখানে যে পানিশমেন্ট প্রেসক্রাইব করা আছে, সেই পানিশমেন্টে এক্সেপশনালি লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ডেথের প্রভিশন আছে, কিন্তু সাবজেক্ট টু কিছু কিছু ক্লজের মধ্যে। আর যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট আনলো, সেই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে যে পানিশমেন্ট ফর লাইফ, অ্যান্ড যদি সার্কামস্টান্স এরকম হয় যেখানে মৃত্যু হয়ে যাবে, সেখানে পানিশমেন্টটা ডেথ দেওয়া হলো। এই অ্যামেন্ডমেন্টটা আনা হলো। এখানে একটা ব্যাপার থাকছে, ব্যাপারটা হচ্ছে একদম পিওর সিম্পল, যেটা হচ্ছে সেটা হচ্ছে
যে স্টেট কোনোভাবে ক্রিমিনাল ল অ্যামেন্ড করতে পারে কিনা। এটা ঠিকই কথা যে স্টেট ক্রিমিনাল ল অ্যামেন্ড করতে পারে, সাবজেক্ট টু আর্টিকেল 254 আমাদের ভারতীয় সংবিধান হিসেবে। আর সেই সংবিধানে স্টেট অ্যামেন্ডমেন্ট আনতেই পারে, কিন্তু সেই অ্যামেন্ডমেন্ট যেটা আনতে হবে সেটা যেটা প্রিভ্যালেন্ট যেটা সেন্টারের আইন আছে, যেটা বিএনএস এর মধ্যে যে প্রভিশনগুলো দেওয়া আছে সেই প্রভিশন হিসাবেই কিন্তু ওই আইনকে অ্যামেন্ড করা যায় বাই স্টেট। যদি সেই প্রভিশনটা যদি সেন্ট্রালের আইনের মধ্যে না থাকে, যেটা বিএনএস এর মধ্যে যদি সেই প্রভিশনটা না থাকে, তাহলে কিন্তু স্টেট অ্যামেন্ডমেন্ট আনতে গেলে সেই অ্যামেন্ডমেন্টের যে দরকারটা হচ্ছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট থেকে অ্যাসেন্ট নিতে হবে, অ্যাসেন্ট নিয়ে সেটাকে প্রমালগেমেশন করতে হবে, প্রমালগেমেশন করার পরে তারপরে সেই স্টেট অ্যামেন্ডমেন্টটা ভ্যালিড হবে। আদারওয়াইজ এখানে যে অ্যামেন্ডমেন্টটা আনা হলো সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না কোনোভাবেই। তো এই প্রভিশনে যদি আমরা দেখি যে অলরেডি যেটা সেন্ট্রালের আইন আছে বিএনএস এর মধ্যে প্রভিশন যেগুলো আছে তার মধ্যে যদি স্টেট অ্যামেন্ডমেন্ট আনতে চায়, তাহলে যদি কন্ট্রাডিক্টরি হয় আর কনফ্লিক্ট হয়, তাহলে কনফ্লিক্টের ক্ষেত্রে দেখা যাবে যে সেন্ট্রালের যে আইনটা আছে সেটা প্রিভ্যালেন্ট হয়ে যাবে স্টেটের উপরে, তাহলে কোনোভাবে অ্যামেন্ডমেন্টটা কোনোভাবে লাগু হবে না। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা একটা লিগ্যাল গ্লিচ বা লিগ্যাল ভাবে কোনো একটা সমাধান করতে গেলে, এই স্টেট অ্যামেন্ডমেন্টটাকে আনতে গেলে আমার যেটুকু মনে হয় যে এটা একটা প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট লাগবে, আর যদি প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট না আসে তাহলে এই স্টেট অ্যামেন্ডমেন্টটা কোনোভাবেই এই বিলটা পাস হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ নট দি ফার্স্ট স্টেট। মহারাষ্ট্র কিন্তু একটা বিল এনেছিল, শক্তি বিল। শক্তি বিলের মধ্যেও সেই প্রভিশনই আছে, যদি এরকম কোন অফেন্স অফ রেপ থাকে তাহলে সেখানে ডেথ পেনাল্টি দেওয়া হবে, কিন্তু সেই বিলটাও এখনো পেন্ডিং আছে। যখন আইপিসি অ্যাক্টিভ ছিল 2021-এ তখনই শক্তি বিলটা আনা হয়েছিল, সেটাও এখনো পেন্ডিং আছে ফর প্রেসিডেন্ট অ্যাকসেন্ট। আর যদি প্রেসিডেন্ট কোনোভাবে এটাকে যদি গ্রাহ্য না করে তাহলে স্টেট অ্যামেন্ডমেন্টটা বাধ্য হবে না, সেন্টারের যে আইনটা আছে সেটাই প্রিভ্যালেন্ট থাকবে। তো এখানে একটা ডিসপিউটের জায়গা তৈরি থাকবে, আর সেই ডিসপিউটের জায়গাটা যেটা হচ্ছে এখন কিভাবে এটাকে অ্যামেন্ডমেন্টটাকে ইনক্লুসিভ করা যাবে অ্যাক্টের মধ্যে, সেটা এখনো একটা যেটা বলবো যে একটা ভাবে কোনোভাবে এটাকে আইনটাকে যদি লাগু করতে হয় তাহলে এখানে একটা বড় প্রসিডিওর যেটা আছে প্রসিডিওরটাকে ফলো করতে হবে, আর না হলে সেটাকে আপনি ধরে রাখতে পারেন যে স্টেট অ্যামেন্ডমেন্টটা কোনোভাবে গ্রাহ্য হবে না। এই জায়গায় দাঁড়িয়ে একটা অনেকভাবে কনস্টিটিউশনাল কনফ্লিক্ট থেকে যাবে। এই কনস্টিটিউশনাল কনফ্লিক্টটাকে যদি মেটাতে হয় তাহলে এখানে আবার একটা জায়গা তৈরি হবে যে হতে পারে যে সেন্টার থেকে এটাকে অ্যাপ্রুভাল নাও পাওয়া যেতে পারে বা প্রেসিডেন্ট অ্যাকশন নাও পাওয়া যেতে পারে। তো এইগুলো ব্যাপারগুলো থেকে যাবে। তো আমার মনে হয় যে এখন যে নতুন আইন পাস হলো, ক্রিমিনাল লস যেগুলো পাস হলো, সেটা বিএনএস, তো এইগুলোর মধ্যে যে প্রভিশনটা আছে, আগে এক ক্লিয়ার কাট প্রভিশন ছিল যে স্টেট অ্যামেন্ডমেন্ট আনতে পারে, কিন্তু বিএনএসএস এর মধ্যেও স্টেট যদি অ্যামেন্ডমেন্ট আনতে চায় তাহলে যদি সেটা কনফ্লিক্ট উইথ দি সেন্টার্স ল হয় তাহলে সেই অ্যামেন্ডমেন্টটা কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না। আমরা শুনলাম, প্রথম কথা হচ্ছে যে অ্যাক্টিভের কথা সব থেকে কিন্তু বড় প্রশ্ন, এবং এর আগে আমরা অমিতাভ বাবুর কাছেও যেটা শুনেছিলাম যে হঠাৎ করে আজকে এটার যেটা আছে সেটাকেই যদি ঠিকঠাকভাবে প্রণয়ন করা যায় বা সেটাকেই যদি ঠিকঠাক করে প্রয়োগ করা যায় তাহলে কি আজকে নতুন করে বিল আনার, অপরাজিতা আনার প্রয়োজন ছিল বা আছে? তুমি যদি সেই জায়গাতেই বলি যে 377 যেখানে বাদ, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আর নতুন করে এটাকে কি এই মানুষের মনকে অন্যদিকে কনভার্ট করার একটা প্রসেস নয় কি, যেটা আইনজীবীরাও কিন্তু প্রশ্নটা তুলছে?
দেখুন, এই বিষয়ে যদি আমরা কথা বলি যে বিএনএস বা বিএনএসএস এই বিষয়ে কি আমাদের আইন দিচ্ছে, প্রথমেই আমাদের খুব জানা দরকার যে রেপ যা আমাদের বর্তমানে 64, 65, 70 এবং গ্যাং রেপ থেকে শুরু করে যাবতীয় সেকশনসে দেওয়া রয়েছে, তাতে কিন্তু বিএনএসএস বলছে যে এইরকম যে কোনো সংগঠিত অপরাধের ক্ষেত্রে 2 মাসের মধ্যে পুলিশকে এর ইনভেস্টিগেশন শেষ করতে হবে। এক্স্যাক্টলি 193 আমরা বিএনএসএস দেখতে পাবো যে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে যে আমাদের টোটাল 60 ডেজের মধ্যে, 2 মাস কথাটি লেখা রয়েছে, সেখানের মধ্যে আমাকে ইনভেস্টিগেশন শেষ করতে হচ্ছে। এবার যদি আমরা অপরাজিতা যে বিল আজকে বিধানসভায় কালকে পাস হয়েছে তাতে যদি আসি, তাতে আমরা দেখতে পাচ্ছি সেই 2 মাসকে কিন্তু কমিয়ে আনা হয়েছে 21 দিনে। মানে পুলিশকে এই পুরো ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে হবে 21 দিনের মাথায়। যদি 21 দিনে না হতে পারছে তাহলে এসপি র্যাঙ্কের কোনো অফিসার সেইখানে রিজন দিয়ে আরো ম্যাক্সিমাম 15 ডেজ অ্যাড করতে পারে। টোটাল 37 দিনের মধ্যে এটা করতে হবে, 36 থেকে 37 দিনের মধ্যে আমাদের কিন্তু কমপ্লিট করতে হচ্ছে এই ইনভেস্টিগেশন প্রসেসটিকে। এবার এই ইনভেস্টিগেশন 37 দিনে কমপ্লিট, আর সেখানে ছিল 60 দিনে কমপ্লিট। বাট এখানে বুঝতে হবে আইনত দিক থেকে, আইনের জায়গা থেকে আদেও কি এটি সম্ভব কি সম্ভব নয়, নাকি শুধুই একে কিছু সময় বাড়িয়ে বা কমিয়ে আমাদের দৃষ্টিটাকে অন্য জায়গা থেকে অন্য জায়গায় করার প্রচেষ্টা হচ্ছে, এই বিষয়ে আমার তো ভীষণভাবে এখনো প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রায়ালের কথায়, যে অনেকেই এখন অনেক সংবাদ মাধ্যমে বা নিউজ চ্যানেলে দেখছি যে 21 দিনের মাথায় ট্রায়াল শেষ করতে হবে, তা কিন্তু নয়, ভুল। শেষ করতে হবে 30 দিনের মাথায়। যে অপরাজিতা নতুন বিল আনা হয়েছে তাতে লেখা হয়েছে যে পুরো এই ট্রায়াল মানে একটি কোর্টে ঘটা সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণের যে প্রক্রিয়া তা 30 দিনের মাথায় শেষ করতে হবে। আদেও কি এ সম্ভব 30 দিনের মাথায় একটি ট্রায়ালকে শেষ করা, যেখানে হয়তো সঠিকভাবে যে তথ্য প্রমাণ থাকবে তা দিয়ে উঠতে পারবে তো রাষ্ট্র বা রাজ্য? এই বিষয়ে যথেষ্ট পরিমাণে এখন পর্যন্ত সংজ্ঞা রয়েছে। এবারে এই বিষয়ে যদি আসি যে বিএনএসএস বা অপরাজিতা তাতে কি বিষয়ের কিছু মেজর চেঞ্জেস এসছে তা কিন্তু নয়। আমি তোমাকে এই তোমার আলোচনাতেই আসবো, কিন্তু আমি বলি যদি ভারতীয় ন্যায় সংহিতার কথা বলি তাহলে ধারা 65, 66, 70, 71, 72, 73 এবং 124 ধারাতেও বদলের কথা বলা হয়েছে। একদমই সঠিক। যদি আমরা 64 থেকে শুরু করি, 64 থেকে একদম 124 যা যে কোনো অফেন্স যা কিন্তু মহিলা সংক্রান্ত বা অ্যাসিড ছোড়া থেকে শুরু করে সমস্ত এই পার্টিকুলার অফেন্সেসগুলোতে আমরা দেখব সাজাতে এবং স্পেশাল কোর্টে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এই যে নতুন একটি স্পেশাল কোর্ট তৈরির কথা বলেছে রাজ্য সরকার এই সংশোধনী বিলের মাধ্যমে, এ কিন্তু নতুন আইন নয়। অনেকেই হয়তো ভাবছেন এটি নতুন আইন, না, এ শুধু একটি সংশোধনী বিল আনা হয়েছে যা এখন পর্যন্ত রাজ্যপালের কাছে যাবে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে ফাইনাল অ্যাসেন্টের জন্য, যেরকম আমাদের চন্দ্রশেখর বাবু বলেন আইনজীবী। একদমই। তো সেই ক্ষেত্রে এতদূর পর্যন্ত হওয়ার পরেই আইন হিসেবে সেটা হয়তো পরিচিতি লাভ করবে। কিন্তু এর মধ্যে যেটা বিষয় যেটা আপনি বললেন এইমাত্র, যে এই যে সময়সীমা বা অন্যান্য যে রেপের যে প্রভিশনসগুলো 64, তাতে চেঞ্জেস বলতে শুধু মৃত্যুদণ্ডকে সেখানে কিন্তু আনা হচ্ছে এবং আজীবন কারাবাস, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি কারাবাসে থাকবেন। এই প্রত্যেকটি কিন্তু বিএনএসে থাকা আইনের মধ্যেও ছিল, কিন্তু বিশেষ বিশেষ জায়গাতেই ছিল। এবার এর কিন্তু এই বিলের মাধ্যমে যদি এটি আইনে পরবর্তীকালে পরিচিতি লাভ করে, সেক্ষেত্রে কিন্তু অপব্যবহার ততটাই বেড়ে যাবে। কেন আমরা রেপের কেসে এরকম প্রচুর ঘটনা দেখতে পাই এখন, যা কিন্তু মিথ্যে ঘটনা। তো সেই ক্ষেত্রে তাহলে এক ব্যক্তি যদি কোনোভাবে ওই মিথ্যে কেসে ফেসে গেলেন, তার কাছে দুটোই উপায় থাকছে, এক হচ্ছে সে আজীবন কারাদণ্ড অথবা কিন্তু তার মৃত্যুদণ্ড। এবং শুধু তাই নয়, তুমি যদি বলো যে এই যে ধরো আমাদের, আমি যদি আরজি করের কথাই বলি, যে আমাদের ঘরে যে মেয়েটি চলে গেল এবং প্রথম দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই ফাঁসির উনি নিজে মানে কার কাছে চাইলেন জানি না, যিনি প্রশাসনের প্রধান তিনি নিজেই প্রথম দিন থেকে আইনের জায়গায় দাঁড়িয়ে পড়ে তিনি এবং সব থেকে বড় জিনিস যেটা, তিনি একজন নিজেকে বিভিন্ন জায়গাতে এবং নিজেকে লয়ারও বলেন। তো সেই জায়গা থেকে তিনি কিভাবে প্রথম দিনেই তার জায়গায় দাঁড়িয়ে পড়ে তিনি ফাঁসি চাইলেন আমি বলতে পারবো না, কিন্তু যদি সেটাই হয়ে থাকে তাহলে সঠিক বিচারের জায়গাতেও কিন্তু একটা খামতির জায়গা থেকে যাবে। যে এবং এই যে এই ধরনের মানুষরা যদি প্রভাব সৃষ্টি করে, তার ফলে প্রভাবিত হবে ন্যায় আইন।
একদমই সঠিক। এবং আইন যদি প্রভাবিত হয় তাহলে বহু নির্দোষ এখানে দোষী সাব্যস্ত হয়ে যাবে। দেখুন, আমরা আজকে এই ঘটনা নতুন নয়, আমরা ধনঞ্জয় থেকে দেখছি, বাম আমল থেকে দেখছি যে মিডিয়া ট্রায়ালের প্রভাব কিন্তু আইনে ভীষণভাবে পড়ে। এবং এই ঘটনাটাতে যে একটি ব্যক্তিকে বা আজকে যেই দোষী হোক না কেন, আমরা যাকে স্পেসিফিক্যালি দেখছি সে দোষী, হয়তো তার সাথে আরও অনেকজন যুক্ত থাকতে পারে, তাকে হয়তো কোনোভাবেই আড়াল করার প্রচেষ্টা বা হয়তো তাড়াতাড়ি যাতে এই ঘটনাটা যাতে মিটে যেতে পারে সেই প্রচেষ্টা অনুযায়ী বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন জননেতা আজকে কিন্তু প্রচেষ্টা করছে যাতে একে তাড়াতাড়িভাবে ফাঁসির কাছে পৌঁছে দেওয়া যায়। না, আমার এখানে একটা জায়গাতে প্রশ্ন আছে, সেটা হচ্ছে মিডিয়া ট্রায়ালের কথা তুমি। মিডিয়া কি নিজের মতন করে কিছু তুলে ধরছে, না যেটা সে তার জায়গায় দেখছে সে সেটা তুলে ধরছে? প্রথম কথা হচ্ছে, যদি মিডিয়া ট্রায়ালের কথা হয় তাহলে মিডিয়া ট্রায়াল তো মিডিয়া প্রথম দিন থেকে সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলেছিল একদম। তাহলে এতটা সময় রাজ্য সরকারের জন্য রাজ্য সরকার এতটা সময় নিল কেন? যদি মিডিয়া ট্রায়াল যদি ভুল হয়ে থাকে, মিডিয়া ট্রায়াল, মিডিয়া তো তার কাজ করছে। আজকে ধনঞ্জয়ের সময় যদি সেই পরিস্থিতি থাকতো, ধনঞ্জয়ের সময় যদি মিডিয়ার এই আজকে যে ডেটের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যে প্রভাব রয়েছে সেই প্রভাব যদি ধনঞ্জয়ের সময় থাকতো তাহলে আরো বড় প্রশ্নচিহ্ন জায়গায় থাকতো। এক্স্যাক্টলি। এবং আমার তো মনে হয় যে সরকার, প্রথম কথা হচ্ছে যে সরকার একটা মানুষের যেমন মেরুদণ্ড সোজা হয়ে থাকে, একটা সরকারেরও নিজস্ব মেরুদণ্ড থাকা উচিত। এবং সেই সরকার তার যেমন আমরা দাঁড়িপাল্লার যে মাঝখানের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড যেমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এবং সে তার জায়গা থেকে সমানভাবে বিচার করে, সরকারের উচিত, তাতে রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকারের হোক। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি তাতে কেন্দ্রীয় সরকারেরও কথা বলি বা রাজ্য সরকারেরই কথা বলি, আমরা মিডিয়া ট্রায়ালের কথা বলছি, কিন্তু সরকারের দিকে কখনো আমরা এটা প্রশ্নটা করছি না যে আপনি আপনাদের ভাবমূর্তিটাকে পরিষ্কার রাখুন, আপনি নিজে নিরপেক্ষ হন। আর তার নিরপেক্ষতার জায়গায় যখন প্রশ্ন উঠছে তখন তো মিডিয়ার বিরুদ্ধে উঠবে, এটা কোনো আশ্চর্য বিষয় না। এই বিষয় একদমই সঠিক ধরেছেন। দেখুন, আজকে যদি মিডিয়ার কথায় বলি, মিডিয়া হচ্ছে আমাদের জনসাধারণ বা নাগরিকদের হওয়া কণ্ঠস্বরকে তুলে ধরে। একদম একদম। এইবারে বর্তমান সময়ে আমরা দেখছি জনসাধারণ বা নাগরিকদের ভুল বোঝানোর প্রচেষ্টা হয় রাজনৈতিকভাবে, আর যার প্রভাব গিয়ে পড়ে সামরিকভাবে, যদি দেখি সামরিকভাবে মিডিয়ার ওপর। যে আজকে কোনো একভাবে এক জনসাধারণ, এক গোষ্ঠী এই একটি অভিযোগ তুলে ধরলেন বা এই একটি পার্টিকুলারলি ধারণাকে পোষণ করলেন যে এটি ঘটেছে, বাস্তবে তা ঘটুক বা না ঘটুক তা সাধারণভাবেই আমাদের মিডিয়াতে তা শো করা হবে এবং এই যে শো এর মাধ্যমে তা পৌঁছে যাবে হাজারো জন জনসংখ্যা একদম। এবং জুডিশিয়ারিও কিন্তু এরকম নয় যে তার থেকে আফেক্টেড হবে না, কারণ জুডিশিয়ারি এই জনসাধারণের মাধ্যমে পরিচালিত হয়। জাজ বলুন, আইনজীবী বলুন, সবাই কোনো না কোনোভাবে এর ওপর একটি প্রয়োগ করা বা প্রভাবশালীতা সবসময় খাটাতেই থাকে। এবার এই বিষয়ে যদি আমরা আসি, যে আপনি যে কথাটি বললেন এই মাত্র, যে মিডিয়া ট্রায়াল বা তার সাথে আনুষঙ্গিক যে ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু আমাদের বুঝতে হবে যে সত্যতা বা মিথ্যে হওয়া ঘটনা, এই দুয়ের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। যেরকম সুপ্রিম কোর্টে আমরা সেদিন দেখলাম যে আজকে যে তত্ত্বটা দেওয়া হয়েছিল 150 গ্রাম মতন স্পাম সেখানে পাওয়া গেছে সেই পার্টিকুলার সিনের ওখানে, তো সেইখানে কিন্তু আমরা দেখতে পেলাম পোস্টমর্টম রিপোর্টে কিন্তু সেরকম কোনো তথ্য নেই এবং জাস্টিস চন্দ্রচূড়ও কিন্তু এটাকে তুলে ধরেছেন ভীষণভাবেই। তো সেখান থেকে স্পিডি জাস্টিসকে এখন বর্তমানে নতুন রাজনৈতিক তরজার মধ্যে রাখার জন্য এক নতুন প্রচেষ্টা যা আমরা জননেতার মধ্যে দেখতে পাচ্ছি, যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এই তত্ত্বকে ধরে শুধুমাত্র তাড়াতাড়িভাবে এই যে অ্যাকিউজ পারসন যিনি রয়েছেন তাকে কিন্তু ফাঁসির কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার মাধ্যমে মানুষের মধ্যে থাকা ক্ষোভকে মিটিয়ে দেওয়ার চেষ্টা। তুমি আলোচনার মধ্যে তুমি যখন বললে যে আমাদের স্পেশাল কোর্ট তো আজ নতুন নয়। স্পেশাল কোর্ট আমাদের রাজ্যেরই যদি কথা বলি, তখনই সেই সময়তে যখন শুরু হয়েছিল স্পেশাল কোর্টের কথা, সেখানে 17টির স্পেশাল কোর্টের কথা বলা হয়েছিল, বিশেষ করে মানে যাতে তাড়াতাড়ি মানুষের কাছে। কিন্তু তার মধ্যে আমরা দেখা গেছে যে পশ্চিমবঙ্গে আমরা এখনো পর্যন্ত 6টি করতে পেরেছি, 11টি এখনো পর্যন্ত করতে পারিনি। তো যাই হোক, কিন্তু স্পেশাল কোর্ট যদি হয়েও যায় তাতে কি এই যে তুমি যে প্রশ্নটা করলে যে 30 দিন বা 50 দিন বা 60 দিন, এই যে সময়, একটা সময়কে বেঁধে দেওয়া, এই সময় বেঁধে দিলেও কি সমস্যার সমাধান হবে?
দেখুন, এই পুরো সিস্টেমটাই বর্তমানে একটি পার্টিকুলার সুতোয় বাঁধা। যদি আমরা স্পেশাল কোর্টের কথায় আসি, পশ্চিমবঙ্গ হচ্ছে সবথেকে কম সংখ্যক স্পেশাল কোর্টের মধ্যে একটি, যেখানে ফাস্ট ট্র্যাক কোর্টের সংখ্যা খুবই কম, একদম খুবই কম। তো সাধারণভাবে বর্তমানে যেখানে ইনফ্রাস্ট্রাকচারই নেই, পরিকাঠামোই হয়ে ওঠেনি, সেটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যার জন্যই হোক না কেন, তো সেখানে একটি স্পেশাল কোর্ট তৈরি হওয়া বা ফাস্ট ট্র্যাক কোর্টের কাছে অন্যান্য স্টেটের কাছে যে সংখ্যায় পরিমাণ কেস, তার থেকে বেশি সংখ্যক কেস আছে এখানে। তো সেইভাবেই সেই পরিকাঠামো নিয়ে একটি ফাস্ট ট্র্যাক কোর্ট কখনোই তাড়াতাড়ি কেস শেষ করেই উঠতে পারবে না, যা আমরা বর্তমান সময়ে এভিডেন্ট। আপনি খুব কম সংখ্যক কেসই আছে পশ্চিমবঙ্গে যা 1 থেকে 1.5 বছরের মধ্যে শেষ হয়েছে। দেখতে পাই আমরা হাতে গোনা 2-1টি কেস আমাদের রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই কয়েকটি কেসই, বাকি সমস্ত কেস এখন পর্যন্ত আমার নিজের কাছে এরকম আমি দেখেছি যে আমার 1970 সালের কেস আমার কাছে পেন্ডিং আছে, আমাদের পুলিশ কেস 1970 সালের কেস। তাহলে এখন পর্যন্ত ভাবতে পারছেন যে 1970 সাল 60 সালের কেস এখনো পেন্ডিং রয়েছে কোর্টে। তাহলে আপনি ভাবুন যে এই সমস্ত নতুন হওয়া কেসগুলো যদি পরিকাঠামোই না থাকে, সেখানে স্পেশাল কোর্ট হওয়া বা না হওয়া তার শুধুই মাত্র খাতায় কলমে লেখা এক সংযোজন বা আপনারা বলতে পারেন আইন, আর কিছুই না। আচ্ছা, আমরা কথা বলতে বলতে টাস্ক ফোর্সের কথাই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, টাস্ক ফোর্স তো হয়েছে, কিন্তু মানে এটা খায় না মাথায় দেয়, এর থেকে এর সুফল কি, এটা মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছে না। দেখুন, এই বিলে একটি নতুন ধারাকে আলাদাভাবে আনা হয়েছে, একদম, যেটা হচ্ছে অপরাজিতা টাস্ক ফোর্স, যা কিন্তু জেলা ভিত্তিক কাজ করবে। একদম, প্রত্যেক জেলা ডিস্ট্রিক্ট লেভেলে একটি করে অপরাজিতা টাস্ক ফোর্স থাকবে, হেডেড বাই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডিএসপি র্যাঙ্কের একজন অফিসার কিন্তু এটি হেড করবেন, এবং এই টাস্ক ফোর্সের কাজ হবে এই সমস্ত সংগঠিত যেসব ক্রাইমস রয়েছে, মহিলা সংগঠিত মানে 64 বা 65 বা অন্যান্য বিএনএসএস যেসব ধারা রয়েছে, তাতে কিন্তু এর একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করবে। বলা হচ্ছে যে ডিএসপি র্যাঙ্কে যিনি অফিসার থাকবেন বা অন্যান্য যে পুলিশ অফিসার থাকবেন, যিনি এটা কি তদন্ত করবেন, তিনি যেন মহিলাই পুলিশ অফিসার্স হয়। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা এই টাস্ক ফোর্সের, যে এই টাস্ক ফোর্স কিন্তু শুধুমাত্র যে নিজে কাজ করবে তা নয়, তাতে কিন্তু সরকারি কোনো অফিসার বা অন্যান্য যারা অফিসার্স রয়েছে তাদেরকেও সহযোগিতা করতে তারা বাধ্য। যদি না করছে তাকে 6 মাসের জেল এবং 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে, অথবা 5,000 টাকা জরিমানা। তো এই যে পার্টিকুলার টাস্ক ফোর্স ক্রিয়েট করা হলো, তা কোনোভাবে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ পুলিশ যা রয়েছে তাকে একটি সেন্ট্রিকভাবে কাজ করার জন্য একটি আইনের মাধ্যমে বাধা হচ্ছে, যে তারা যেন একটি সেন্ট্রিকভাবে কাজ করে, যে তারা একটি স্পেশালভাবে যেন কাজ করতে পারে, এবং তাদেরকে অফকোর্স তাদেরকে 21 দিনের সময়সীমা দিয়ে রাখা হয়েছে। তার জন্য এই স্পেসিফিক টাস্ক ফোর্সের কিন্তু বর্তমান সময় একটা বিষয়, সেটা হচ্ছে যে খুব সত্যি কথা, নতুন করে তৈরি হলো, নতুন চিন্তা ভাবনা হলো, এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে যদি কাজ করে, প্রত্যেকটা এলাকার মানুষের কাছে যদি তথ্য পৌঁছে দিতে পারে এবং মানুষের সুরক্ষার কথা এরা যদি পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে ধরনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এটা তো পুলিশের বাইরে নয়, না না না, একটা ডিএসপি র্যাঙ্কের কোনো অফিসার এটার তত্ত্বাবধানে থাকবেন, তাহলে পুলিশের বাইরে নয় না। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যদি পুলিশের বাইরে না হয়, আমরা যেভাবে পুলিশের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠছে একটার পর একটা, আমরা যদি আমাদের যে একদম অন্য জায়গা থেকে বাদ দিয়ে যে জ্বলন্ত এই মুহূর্তে এখন এই গোটা দেশ একদম জ্বলছে, নির্ভয়াতেও মানুষ এইভাবে রাস্তায় নামেনি যেভাবে আজকে আরজি করে নেমেছে। আমি যদি বলি যে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের দিকে যখন অভিযোগের তীর উঠছে, সেটা হচ্ছে কি না, একদম খুব পরিষ্কার কথায় রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলি হিলনে পুলিশ চলছে। এই টাস্ক ফোর্স কি পুলিশ থেকে আলাদা কিছু করতে পারবে? কি মনে হয়, আইন কি সেটা সেই জায়গায় কোনো প্রবিধান রেখেছে? দেখুন, আজকে যদি পুলিশ বলি বা আমরা অন্যান্য ইনভেস্টিগেশন উইং এর কথা আসি, পুলিশ বা সিবিআই বা সিআইডি বা ইডি যারাই রয়েছে, তা কিন্তু বর্তমান ভারতবর্ষে কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে কাজ করার মতন পরিস্থিতিতে নেই। এই বিষয়ে আমি একদম সহমত আপনার সাথে। না, একদম, যে আজকে পুলিশ বলছি, আজকে সিবিআই বলছি বা আজকে ইডি বলছি, আমরা সবসময় পশ্চিমবঙ্গে বা অন্য যে কোনো রাজ্যে যে কোনো যদি ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে আমরা বলি আমাদের সিবিআই চাই। কিন্তু আদেও কি সিবিআই সাকসেস রেট ততটা যতটা আমরা ভাবি যে সিবিআই সেটা করে উঠতে পারবে? আমরা যদি দেখি, সিবিআই কিন্তু অধিকাংশ কেসেই সময়ে শুধু পার করে যাচ্ছেন, তারা কিন্তু আজকে কিন্তু প্রমাণ কিছু করতে পারে। আজকে যদি আমরা আরুষি মার্ডার কেসের কথা ধরি, ফেমাস কেস আরুষি মার্ডার, একদম
তাতে কিন্তু সিবিআই কোর্টে তাকে সাজা পর্যন্ত দেওয়া হলো তার বাবা মাকে, কিন্তু তারপরে কি আদেও সেই কেস টিকলো ধোপে? তা আদেও প্রমাণ করতে পারলো সিবিআই ওপরের কোর্টে, হাইকোর্টে? তা কিন্তু করতে পারলো না। সেই জায়গা থেকে এই টাস্ক ফোর্স কোনোভাবেই আশা করছি পুলিশের যে কাজ তার থেকে নতুন কিছু করে উঠতে না পারলেও তারা কিন্তু স্পিডি জাস্টিসের দিকে কিন্তু একটি প্রচেষ্টা করছে, যা কিন্তু বর্তমান যে আইনে সংযোজন আনা হয়েছে তাতে কিন্তু একটি দৃষ্টান্ত ক্রিয়েট করার মতন অবস্থায় রয়েছে। যদিও পরবর্তী সময়ের অপেক্ষায় থাকবো যে আদেও কি তা কিন্তু আমার প্রশ্ন কিন্তু ওই একটা জায়গাতে যে এইটা যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে পুলিশের একটা রাজনীতিকরণ হয়েছে চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা এটা তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার প্রকাশ্যে বিভিন্ন সময় চলেও আসছে। কিন্তু ঘটনা হচ্ছে যে নারীদের সুরক্ষার জন্য একদম একটা আইন থাকা সত্ত্বেও নতুন করে একটা বিল আনা হলো, সেই বিলের জন্য যে টাস্ক ফোর্স তৈরি করা হলো, সেই টাস্ক ফোর্সের কোনো রকম ভাবে রাজনীতিকরণ হবে না তো? মানে এটা একটা বড় প্রশ্নের জায়গা কিন্তু, কারণ যেটাই হচ্ছে যে যারাই ক্ষমতায় থাকে তাতে যে কোনো যখনই যে জায়গাতে যে দলের তারা শাসক দল থাকে তারা কিন্তু এই পুলিশ প্রশাসনের উপরে তাদের নখের থাবাটা কিন্তু বরাবরের জন্য বসিয়ে রাখে। এবং আমরাও দেখেছি বেশ কিছু, যদি বলি সবাইকে বলবো না, কিন্তু বেশ কিছু স্বার্থান্বেষী অফিসার বা আধিকারিকরা যারা আছেন তারা কিন্তু এই সুযোগটাকে খুব সঠিকভাবে কাজে লাগাতে চান, এবং আইনকে মানে যে আইনের ওপর আমরা আইন নিয়ে কথা বলছি সেই আইন কিন্তু প্রথম কথা হচ্ছে যে নিজে পথ হারায়। যে পথে আইনে যাওয়ার কথা সেই আইন সেই পথে যেতে পারে না, এবং আইন নিজের পথটা হারিয়ে ফেলে শুধুমাত্র কিছু আধিকারিকদের স্বার্থান্বেষের জন্য। এবং ভুল তথ্য যেটা সবার কাছে, মানে একদম প্রথম কথা হচ্ছে আইনের দরবার, আইন তো আর নিজে দেখতে পায় না, তার চোখ বাঁধা আছে, কিন্তু চোখ বাঁধা থাকলেও তার কাছে যেটা আসছে সেটা কতটা সঠিক, কতটা সুরক্ষিত, এটা কিন্তু বড় বোঝার জায়গায় তৈরি হয়েছে। দেখুন, আপনি যে বিষয়ে আজকে এই প্রসঙ্গটি তুললেন সেই বিষয়টা আমি একটু ডিপলি আপনাকে বলি যে আজকে যদি আমরা টাস্ক ফোর্সের কথা বলি বা পুলিশের কথা বলি, এই টাস্ক ফোর্স বা পুলিশ তা রাজ্য সরকারের একটি অঙ্গ, এবং এই রাজ্য সরকারের অঙ্গ আজকে যদি আমরা রাজ্যকার কাণ্ডেও বলি, প্রথম দিন থেকেই কিন্তু সন্দীপ বা আমাদের যে সঞ্জয় রয়েছেন প্রিন্সিপাল এবং যে মেন অ্যাকিউজ সঞ্জয় রায়, তারা কিন্তু প্রথম দিন সঞ্জয় রায় কিন্তু অ্যারেস্টেড, সেই দিন থেকেই এখন পর্যন্ত তার যাবতীয় যা যা ছিল তথ্য প্রমাণ তা কিন্তু কলকাতা পুলিশ সিবিআইকে কিন্তু সঁপে দিয়েছেন। এবং এই যে টাস্ক ফোর্স নতুনভাবে ক্রিয়েট করা হয়েছে তা তাদের কাজ সঠিকভাবে করে বলেই আমরা আশা করতে পারি, কারণ অধিকাংশ কেসে আমরা দেখতে পাই পুলিশ দেরি করলেও শেষ পর্যন্ত কিন্তু অধিকাংশ কেস তারা সাজা দিয়ে উঠে পারেন। আজকে আমরা যে কোনো কেস বলবো, তা আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা হোক বা কলকাতা হোক বা পশ্চিমবঙ্গ হোক, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তা ইন্ডেক্স দেখে যদি আমরা দেখি তা কিন্তু যথেষ্ট পরিমাণে নতুন দৃষ্টান্ত ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এরকম নয় যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সবসময়তেই অক্ষমতার পরিচয় দিয়েছে। আজকে কিন্তু আরজিকর কাণ্ডেও কিছু প্রসিডিউরাল ল্যাক ছাড়া বাকি অধিকাংশ কেসেই কিন্তু আমরা দেখতে পাবো যে কলকাতা পুলিশ স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছিলেন। পরবর্তী সময় যদিও তা কোয়েশ্চেনেবল, কিন্তু এই টাস্ক ফোর্স কিন্তু কোনোভাবেই আমাদের এর দৃষ্টান্ত দেবে না, তা কিন্তু নতুন পথ আমাদের দেখাতে পারে এই আইনের মাধ্যমে, এটা আমার বিশ্বাস। না, প্রসিডিউরাল ল্যাকটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন, প্রসিডিউরাল ল্যাকের জন্য ওই যে বললাম বিএনএস বা বিএনএস এ আনা নতুন যে পরিবর্তন, তাতে পুলিশ অফিসারদের দেওয়া যে নতুন কার্যক্রম বা নতুন যে ওয়ার্কশপ, তার কিন্তু একটি ল্যাক আমরা দেখতে পাচ্ছি, যার ফলে এই ফরেন্সিক ঘটনা বা সিআরবিসিতে আগে থাকা যে প্রসিডিউরসগুলো তা কিন্তু এই সময় ফলো হয়ে উঠতে পারেনি, যেটা নিয়ে আমাদের কিন্তু আজকে বর্তমান কলকাতা বলুন বা আরজিকর কাণ্ডে এত বিক্ষোভ, এত আন্দোলন, এত মিছিল। না, এই যে আইনের আমার কথা হতো তো ওই জায়গাটাতে আমি যখন প্রথমে শুরুতেই বলেছিলাম যে আইন, আদালত, প্রণয়ন এবং প্রয়োগ, এই যে চারটে ধাপ, প্রথম কথা হচ্ছে বিভিন্ন রকমভাবে আমাদের কাছে আসছে, কিন্তু এটা সঠিক এই প্রয়োগ পর্যন্ত আসতে গিয়ে আইন যেন তার পথ বদল করছে বা পথ হারিয়ে ফেলছে, এটা যাতে না হয়। মানে আমার কথা হচ্ছে যে আমাদের যে জায়গায় আছে যে যারা যে প্রকৃত দোষী সে যেন শাস্তি পাক, সে তার জন্য শাস্তি হোক, কিন্তু সেই শাস্তিটা দেওয়ানোর জন্য যাদের মূল ভূমিকা, আইনকে রক্ষা করার জন্য যাদের মূল ভূমিকা, তারা যেন তাদের আইনের জায়গা থেকে তারা যেন তাদের মানে ভূমিকা থেকে তারা পরিবর্তন না হয়। দেখুন, এই বিষয়টিতে
আজকে আমরা যে জন্য আমরা বসি সেখানে কিন্তু বুঝতে হবে আইন কোন পথে। এই আইন কোন পথে বলতে গেলেই আইনের যে ধারা তার প্রথমেই সম্পূর্ণভাবে বেস্টেড আছে কিন্তু আইনের রক্ষকদের ওপর। একদম আইন রক্ষক আমাদেরকে যে পথে নিয়ে যাবে আমাদের সেই পথেই চলে যেতে হবে, কারণ আমাদের চোখ কিন্তু বাধা, আইনের চোখ কিন্তু বাধা। একদম একদম। যাক, আমার সময় একদম একদম শেষ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতেই হয় যে আইন কোন পথে আমাদের যে আজকের বিষয় ছিল, সেই বিষয়ের যে পরিস্থিতি আমরা দেখছি, অপরাজিতা গতকাল মানে বিধানসভাতে এই বিল পেশ করা হয়েছে এবং তার নতুন করে কিছু আমরা বিভিন্ন আইনজীবীদের সঙ্গে যে কথা বললাম তাতে নতুন করে কিছু পাওয়া যায়নি। এবং সবথেকে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে কেন্দ্র এবং রাষ্ট্রপতি দুটো জায়গা থেকে যদি অনুমতি না দেওয়া হয় বা অনুমতি না আসে, তাহলে এ আলোচনায় শুধুমাত্র একটা সার বস্তু হয়ে থেকে যাবে। তার কারণ হচ্ছে যে এই আইন প্রণয়নের ক্ষেত্রে কতটা সময় লাগবে এটাও কিন্তু একটা ভাবার বিষয়। যাই হোক, আইন আইনের পথেই হাঁটবে, আমরা জানি আইন আইনের কথা বলবে, আর আমাদের কাজ হবে আপনাদের সামনে সঠিক তথ্য সঠিক সময় তুলে দেওয়া। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।